হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আজকের ভিডিওতে থাকছে মায়া শালিক ওয়েব ফিল্মের গল্প। সম্প্রতি এই ওয়েব ফিল্ম নিয়ে রয়েছে নানান রকম মতামত। রোমান্সের সাথে টাইম ট্রাভেল নিয়ে এই প্রথম বাংলাদেশে কোনো সায়েন্স ফিকশন মুভি তৈরি হলো। ফিল্মটি নিয়ে নানান জনের নানান রকম মতামত রয়েছে। অনেকেই বলতেছেন সিনেমাটা নাকি বুঝতেই পারেননি। তো চলুন দেখা যাক কি আছে মায়া শালিক ওয়েব ফিল্মের গল্পে, আর সিনেমার টুইস্টটা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেই। প্রথমে দেখা যায় এই গল্পের নায়ক অভিকে। অনেক দূরবর্তী একটা গ্রামে বাস থেকে নেমে ট্রাকে চেপে সে একটা জায়গায় পৌঁছায়। বেশ দূরে পাহাড়ি একটা রিসোর্ট। দরজায় নক করতেই একজন বাসার কাজের লোক দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? অভি তাকে জানায় সে পত্রিকাতে এই বাড়িতে টুলেট দেখে এখানে এসেছে। বাড়িওয়ালার সাথে তার কথা হয়েছে সে সাবলেটে এখানে কিছুদিন থাকবে পেইং গেস্ট হিসেবে। পেইং গেস্ট হচ্ছে টাইপ অফ বাসার মধ্যে একজন গেস্টের মতো করেই থাকে, কিন্তু তার খাওয়া থাকা এগুলোর জন্য সেই গেস্টকে পে করতে হয়। পেইং গেস্টের আইডিয়াটা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল না হলেও ঢাকা শহরে কিছু জায়গায় এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশেই ব্যাপারটি চালু রয়েছে। দেখা যায় অভি কিছুটা খোড়া ছিল। একটা হ্যান্ড স্ট্রেচারে ভর দিয়ে সে বাসার মধ্যে গিয়ে অপেক্ষা করতে থাকে, আর তারপর বাসার মালিক আসে। বাড়িওয়ালার প্রশ্নে অভি তাকে জানায় সে মূলত একটা নোভেল লিখবে, এই জায়গাটি তার খুব পছন্দ হয়েছে, তাই সে চাচ্ছিল এই শান্তিপূর্ণ বাড়িতে বসে তার নোভেলটি শেষ করার। আর সে ডিপ্রেশন থেকে বাঁচার জন্য ট্রিটমেন্ট নিচ্ছিল। বাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করে, লেখক হুমায়ুন আহমেদ পড়েন, তাকে পছন্দ করেন? অভি বলে, মাঝে মাঝে। বাড়িওয়ালা বলে, ও আচ্ছা, ফ্যান না। তারপর দেখা যায় লোকটির মন খারাপ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় অত্যন্ত প্রাণোচ্ছল একটা মেয়েকে। সে একটা কাচের জারে মশা ধরে মশাদেরকে রক্ত খাওয়াচ্ছে, আর তার সাথে রয়েছে তার একটা ছোট বোন। যদিও তাকে দেখে বোঝার উপায় নাই ছেলে না মেয়ে। যাই হোক, এই মেয়ের নাম থাকে সারা। মশা যখন তার হাত থেকে রক্ত খাচ্ছিল না, সে বলে, আমার রক্তে কোনো স্বাদ নাই, তোর একটা আঙুল দে, ফুটা করে তোর রক্ত খাওয়াই। ওই ছেলে তখন দৌড় দেয়। দেখা যায় অভিকে যখন চা খেতে দেওয়া হয়েছে তার হাত বৃদ্ধ মানুষের মতো কাঁপছে, আর তার চোখের এখানে একটা কাটা দাগ। বাড়িওয়ালা তাকে বলে যায়, দেখো আমি তো ইউকেতে চলে যাব কিছুদিন পর, ভাবলাম বাড়িটা ফাঁকা পড়ে থাকবে, তার থেকে অন্তত লোকজন থাকুক। আমার বাসার যে কাজের মহিলা আছে ফরিদের মা, সেই তোমার রান্না বান্না সব দেখাশোনা করবে। যদি কোনো সমস্যা হয় আমার এক চাচাতো ভাই আছে আসলাম নামে, তাকে ডেকো। নিজের মনে করে থেকো, সাবধানে থেকো। তারপর বাড়িওয়ালা চলে যায়। অভি বাড়িটার চারপাশে ঘুরে ঘুরে দেখে এবং তার বেশ পছন্দ হয়। পাহাড়িয়া একটা রিসোর্ট, আসলেই জায়গাটা অস্থির। এবং এই ওয়েব ফিল্মটা হওয়ার পর এই বাড়িটা এত বেশি ফেমাস হয়েছে যে অন্যতম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গিয়েছে। এরপর আবার সারাকে দেখা যায়। তার গানের শিক্ষক যখন তাকে গান শেখাচ্ছিল, তাকে বলছিল একটা গাইতে, সে গাচ্ছিল আর একটা। দেখে বোঝা যায় সে তার টিচারের সাথে দুষ্টুমি করছে। মানে মেয়েটি ইচ্ছা করেই করছিল, কারণ সে যখন ভুল গান গাচ্ছিল এবং তার শিক্ষক রাগান্বিত হচ্ছিল, সে হেসে দেয়। দেখা যায় ওই দিন রাতে ভীষণ বৃষ্টি নামে, আর অভি যখন তার রুমে জানালার পাশে বসে লেখার চেষ্টা করছিল। অভির গল্পের নাম ছিল মেঘবালিকা, কিন্তু কোনো লাইনই সে লিখতে পারছিল না। আর হঠাৎ কান্নার শব্দ শুনে লেখা ছেড়ে বেলগুনিতে এসে দেখে তার বাড়িওয়ালাই কান্না করছে। কারণ বোঝা যায় না। পরদিন সকালে বাড়িওয়ালা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অভি আবারও ল্যাপটপ নিয়ে লিখতে বসে, কিন্তু তার মাথা থেকে কিছু বেরই হচ্ছিল না। এদিকে দেখা যায় সারা তার এক বান্ধবীকে কল দেয়। কল দিয়েই বলে, কিরে তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে? ফোনের ওই পাশ থেকে বলে, আমি তোমার আন্টি বলতেছি। সারা তো খুব লজ্জা পেয়ে যায়, ও আন্টি সরি, এই বলে সে ফোনটা রেখে দেয়। সদা হাস্য, খুবই দুরন্ত একটা মেয়ে। অভি খুব চেষ্টা করছিল তার নোভেলটা শুরু করার, গল্পটা শুরু করার, কিন্তু কিছুতেই তার মাথায় কোনো লাইনই আসছে না। সে দুই তিন শব্দ লেখে আবার কাটে, লেখে আবার কাটে। এদিকে সারার মাথায় কি একটা দুষ্টু বুদ্ধি খেলে। সে ফোন থেকে র্যান্ডম একটা নম্বর বসিয়ে কল দেয়। কলটা আসবে না আসবে, অভি যে বাসাতে ভাড়া থাকতে গিয়েছিল ওই বাসাতেই আসে। আর ফোনের আশেপাশে বাসার কাউকে না পেয়ে অভি কলটা রিসিভ করে। কল রিসিভ করে অভি বলে, আপনি যাকে কল দিয়েছেন তিনি তো ইংল্যান্ড গেছেন, উনি আশেপাশে নাই, আপনার নাম কি বলুন, আমি আসলে কল দিতে বলবো। মেয়েটি বলে, আমার নাম সারা। যেহেতু ফোনওয়ালা ইংল্যান্ড গেছে, সে তোমার তাকে দরকার নেই, আপনি ফোন ধরছেন, আপনাকে আমার দরকার। অভি একটু অবাক হয়, কি? মেয়েটি বলে, কি কথা বলতে ভয় পাচ্ছেন? আপনি কি ম্যারিড? আপনার আশেপাশে ওয়াইফ আছে? আমি এমনিতেই কল দিয়েছিলাম আপনার সাথেই কথা বলতে, আমার সাথে কথা বলেন। অভি বলে, আমি রাখছি। সারা বলে, আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি মেয়েদের সাথে কথা বলতে ভয় পান? আপনি কি ভীতু? সমস্যা কোথায়? অভি জিজ্ঞেস করলে সারা উত্তর দেয়, আমি মুর্শিদপুর থেকে আপনাকে কল করছি। অভি বলে, আমিও তো মুর্শিদপুরে থাকি, তার মানে আপনি কি জেনে শুনে আমার সাথে প্রাঙ্ক করছেন? সারা বলে, শুনুন, আমার অনেক দিনের শখ, আমি চিনি না জানি না এমন একটা রং নাম্বারে কল দিব, তার সাথে আমার প্রেম হবে, তারপর তার সাথে বিয়ে করব। আপনি প্রেম করবেন আমার সাথে? অভি তো কথা শুনে বুঝতে পারছিল যে কোনো একটা বাচ্চা মেয়ে হয়ে থাকবে হয়তো, উঠতি বয়সের পোলাপান ফাজলামো করতেছে। আর এটা যেহেতু 2013 সালের ঘটনা, তখন তো মোবাইল ফোন অতটা অ্যাভেলেবেল ছিলও না, এবং যাদের ওই সময় ফোন ছিল তারা হয়তো মনে করে থাকতে পারেন এই সময় কিন্তু ব্যাপক রং নাম্বারে কল দেওয়া, প্রেম করা, এটা সেটা হতো। আপনার কি কোনো অভিজ্ঞতা আছে নাকি এমন, জানাতে পারেন। অভি শুধু বারবার বলতে, আচ্ছা ঠিক আছে আমি রাখছি, ফোনটা রাখি। একটা মেয়ে আপনার সাথে কথা বলতেছে, শুনতে ভালো লাগছে না? আমার কণ্ঠ ভালো না? জানেন আমার বান্ধবীরা না অনেকগুলো প্রেম করে, কিন্তু আমি একটাও প্রেম করিনি। অভি বলে, আচ্ছা ঠিক আছে, আমার এগুলো জানার দরকার নেই, আমি রাখি।
সারা শুনে দেখেন এমনও তো হতে পারে আমার কাছে একটা নকশা আছে। বলে কিসের নকশা? সারা বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলছি শুনেন। প্রত্যেকটা কপোত কপতির জন্য একটা করে নকশা থাকে। নকশার দুই অংশ নিয়ে দুইজন বেড়ে উঠতে থাকে, আর তারপর যখন তাদের নকশাটা একত্রিত হয় তাদের মধ্যে মিলন হয়। এমনও তো হতে পারে আপনার নকশার বাকি অংশ আমার কাছে। অপূর্ব যেহেতু সাহিত্যিক মানুষ, লেখক, তার এই ধরনের কথা বেশ ভালোই লাগছিল। তারপরেও ছোট মানুষ ভেবে সে বলে আচ্ছা ঠিক আছে আমি রাখছি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। অভি কথা বলার সময় খেয়াল করে দেখে তার হাত আর কাঁপছে না। ওপাশ থেকে সারা তাকে বলে আমি আপনাকে একটা গান শোনাই। তারপর সে যে গানটা তার শিক্ষকের কাছে ইচ্ছা করে ভুল করে গাইছিল সেই গানটা অভিকে খুব সুন্দর করে শোনাচ্ছিল। কিন্তু 2 লাইন গাওয়ার পরই ফোনে ডিস্টার্ব দিতে থাকে এবং নেটওয়ার্ক কানেকশন চলে যাওয়ায় তার ফোনটি কেটে যায়। ফোন রেখে দিয়ে অভি সরাসরি চলে যায় তার ল্যাপটপে। তার সাথে ঠিক এইমাত্র যে ঘটনাটা ঘটলো ওই ঘটনাটাই সে তার নোভেলে লেখা শুরু করে। দ্যাট মিন্স তার গল্প শুরু করে। অভির নোভেলের নাম মেঘবালিকা থাকলেও এই কলটি আসার পর যখন সে লেখা শুরু করে তখন সে ওই মেয়েটির নাম দেয় মায়া শালিক। সারাদিন ধরে মায়া শালিকের গল্প লিখে রাতের বেলা যখন অভি খেতে বসে তখন তার ফোনে আবারও কল আসে। কিন্তু এবার আর মায়া শালিক নয়, এবার ফোন দেয় তার মা। অভির বাবা একজন বিজনেসম্যান। সে চাইতো অভির তো শরীর খারাপ, সে বিজনেসে বসুক, তার চাকরি করতে হবে না। আর তার মায়ের কথা ঘুরে ফিরে একটাই, তোর অমুক বন্ধু বিসিএস ক্যাডার হয়েছে, তোর তমুক বন্ধু বিয়ে করছে, তোর অমুক বান্ধবীর বাচ্চা হয়েছে, তুই একটা বিয়েই করলি না, তুই কিছুই করতেছিস না, তো তারা বিয়ে কর। বাড়ির এই পরিবেশের কারণেই মূলত অভি বাড়ি থেকে বের হয়ে ওই বাঁশবাড়িয়া ইকো রিসোর্টে গিয়েছিল নোভেল লিখতে। তার মা তাকে বলে আচ্ছা বাবা তোর না ভার্সিটিতে থাকতে একটা প্রেম ছিল, তোর এক বন্ধুর সাথেই তোর এই গার্লফ্রেন্ডের কিছুদিন আগে বিয়ে হয়েছে, শুনছিস? অভি বলে হ্যাঁ আমার সম্পর্ক ছিল, এখন নাই, আর ওদের বিয়ে হয়েছে আমি জানি। বলে এই জন্য তোর মন খারাপ নাকি? অভি বলে আচ্ছা তুমি রাখো তো, আমি খাচ্ছি, পরে কথা বলবো। তারপর সে ফোনটা রেখে দেয়। এর পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা মিলিটারি অপারেশনের স্বপ্ন দেখে অভির ঘুম ভাঙে। ঘুমটা মূলত তার ফোনে কল আসার কারণে ভেঙেছে। সারা তাকে আবারও কল দেয়। তার সাথে কথা বলতে চাইলে অভি তো একতাড়া দিয়ে বসিয়ে রেখে বলে দেখো মেয়ে, আমাকে চেনো না জানো না, এত কথা কিসের? সারা বলে আচ্ছা কথা বলে সমস্যা কি? আমি তো বললাম একটা রং নাম্বার আমার প্রেম করার ইচ্ছা, তাই আপনার সাথে কথা বলতে ফোন দিছি। অভি আসলে কথা বলতে না চাইলেও ওই মেয়েটি জোর করে তার সাথে কথা বলতো, নতুন নতুন টপিক বানাতো। সে বলে জানেন গতকালকে বাবা আমার জন্য হুমায়ুন আহমেদের একটা বই কিনে নিয়ে আসছে। সেই বইয়ের প্রথম লাইনে লেখা ভালোবাসাবাসির জন্য অনন্তকাল দরকার নেই, একটা মুহূর্তই যথেষ্ট। অনেক সুন্দর না? সে আরো বলে এবার বইমেলায় তো আর বাবা নিয়ে গেল না, পরবর্তী বইমেলাতে আমি অবশ্যই গিয়ে হুমায়ুন আহমেদ স্যারের সাথে দেখা করব। অভি বলে তার ভূত আসবে না ভূত। এরপরেই নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা আবারও কেটে যায়। এভাবেই যাচ্ছিল তাদের দিন। পরদিন সারা তাকে আবারও কল দেয় এবং প্রত্যেকবারের মতো একই কথা, যাক বাবা আপনাকে পাওয়া গেল। এরপর কথার ঝুড়ি খুলে বসে সে। সেদিন যখন কল দেয় অভি একটা গান শুনছিল। সারা বলে কি গান শোনেন এটা সারাদিন? সে জানেন আমাদের সাথে একটা অলকানন্দা ফুলের গাছ আছে, আমার বিয়েতে আমি ওই ফুল দিয়ে সাজবো। অভি বলে তুমি কি জানো তুমি পাগল হয়ে গেছো? কি সব উল্টোপাল্টা কথা বলো, তোমার বাসার নাম্বার দাও দেখি। সারা বলে না না নাম্বার দরকার নাই, আমি আপনাকে কল দিব, আপনার আমাকে কল দিতে হবে না। সারা অভিকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আপনি দেখতে কেমন? অভি বলে চা খাচ্ছি, আর আমাকে দেখতে খানিকটা শাহরুখ খানের মতো। বলে চায় কয় চামচ চিনি খান? বলে চিনি খায় না। তারপর আবার নেটওয়ার্কের সমস্যায় ফোনটা কেটে যায়। অভি ধীরে ধীরে সারার মায়ায় পড়ে যায়। সারাদিন সে সারার ফোনের জন্য অপেক্ষা করতে থাকে। কাজের বুয়া খালাকে একদিন জিজ্ঞেস করে খালা আমার কোনো কল আসছে? খালা বলে কিসের কল? তারপর সারা যখন তাকে কল দেয় অভি শুনতে পায় একটা ক্রিকেট খেলা হচ্ছে, তার আওয়াজ আসছে। সারা জানায় আজকে বাংলাদেশের ইংল্যান্ডের খেলা, তো বাবা খেলা দেখছে। সারা জানায় সাকিব 3টা উইকেট পাইছে, আজকে বাংলাদেশ জিতবে। অভি টেলিভিশনে খেলাটা দেখার জন্য চেক করতে গিয়ে দেখে বাসায় ইলেকট্রিসিটি নাই। সারা তাকে জানায় তার মা নেই, তার বাবা কাজের জন্য সারাদিন বাইরে থাকে, বাসায় সে সারাদিন একা একা থাকে, তার কথা বলার কোনো মানুষ নাই। এজন্যই তার ফোনের প্রতি এমন ঝোঁক, আর রং নাম্বারে ফোন দিয়ে অভিকে খুঁজে পাওয়া। সেদিন ফোনে কথা বলতে বলতে সারা বলে আচ্ছা ঠিক আছে আমি ফোন রেখে দিই, আমার সাথে কথা বলতে মনে হয় আপনার ভালো লাগতেছে না। অভি বলে না না প্লিজ সারা আর একটু থাকো। এই কথাটা সারার এত বেশি ভালো লেগে যায় সে ওই দিনই অভিকে আই লাভ ইউ বলে ফেলে। আর তখনই ফোনটার কানেকশন চলে যায় এবং তাদের কথা ওইখানেই শেষ হয়। মেয়েটা তো আনন্দে উঠতে থাকে, আর অভিও আবেগে তার স্ট্রেসার ফেলে দিয়ে নিজের পায়ে হাঁটতে শুরু করে। তারপর দিন যখন সারার সাথে অভির কথা হয়, তারা দেখা করতে চায়। জায়গা ফিক্সড হয় মোর্শেদপুর সরকারি কলেজের সামনে সাগরিকা বুক হাউস নামে একটা বইয়ের দোকান আছে। শুক্রবার সকাল 10টায় ওই বইয়ের দোকানের সামনে। সারা বলে আমি নীল শাড়ি পরে আসবো, তোমাকে কিভাবে চিনবো? অভি জানায় আমার বাম হাতে একটা কাটা দাগ আছে, একবার রিক্সার সাথে আঘাত লেগে অভির এই হাতে দাগ হয়েছিল। অভি সেটা তাকে না বলে বাদ দাও। তারপর বলে আমরা বরং একটা পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। সারা জিজ্ঞেস করলে বলে আমাদের পাসওয়ার্ড হবে মায়া শালিক। সারা তাকে আরও একটা হিন্টস দেয়, বলে আমার বাম গালের নিচে একটা তিল আছে, আর তার উপরে নীল শাড়ি তো পরা থাকছি। এই পাসওয়ার্ডটা সারার বেশ ভালো লাগে। সে তার বাড়ির ছাদে কবুতরের ঘরের গায়ে লিখে রাখে মায়া শালিক। শুক্রবার সকাল 10টায় অভি সরাসরি চলে যায় সাগরিকা বুক হাউসের সামনে, কিন্তু গিয়ে সাগরিকা বুক হাউস পায় না, পায় সাগরিকা কফি হাউস। সে সেখানেই দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও সারাকে আর দেখা যায় না। সারা সেদিন অভির সাথে দেখা করতে আসে না। অনেকক্ষণ বাদে সে দেখতে পায় নীল শাড়ি পরা একটা মেয়েকে ওই সাগরিকা কফি হাউসের পাশে এসে দাঁড়িয়েছে।
অভি তো ভেবেছিল হয়তো সারা এসেছে, আর অভি তার কাছে যেতেই দেখে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে হাঁটা শুরু করছে। অর্থাৎ সে তার মায়া শালিক না, অন্য একটা মেয়ে। কোনো উপায় না পেয়ে ওইখানে একজনের কাছে জিজ্ঞেস করে যে ভাই সাগরিকা বুক হাউসটা কই, বলে জানি না তো ভাই। তারপর অভি বাসায় চলে আসে আর ওই দিন সারা তাকে কল দেয় না। পরদিনও সারাদিন অভি তার জন্য অপেক্ষা করে, কিন্তু সারা তাকে কল দেয় না। ওই দিন রাতে অভি যখন ওয়াশরুমে ছিল হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং পানিও শেষ হয়ে যায়। তাই একটু পানির জন্য কাজের লোককে ডাকতে ডাকতে সে ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসে। অভির চোখে সাবানের ফেনা ঢুকে যাওয়ায় তার চোখ যন্ত্রণা করছিল, আর তাই সে অপেক্ষা করতে না পেরে অন্ধকারের মধ্যে হাতড়াতে হাতড়াতে একটা ওয়াশরুমে ঢুকে যায়। তখনই আবার বিদ্যুৎ চলে আসে। ওয়াশরুমে ঢোকার সময় তার হাতে বেঁধে কিছু একটা পড়ে যায়, কি সেটা দেখতে পারে না। ওয়াশরুম থেকে বের হয়ে অভি খেয়াল করে একটা বই পড়ে আছে, আর সেই বইটা হাতে তুলতেই সেখানে লেখা দেখে সারা প্লাস অভি, একটা লাভ সাইনের মধ্যে দেওয়া। 90s কিড উইল আন্ডারস্ট্যান্ড দিস। এই সাইনগুলো কিন্তু আবার এই অনলাইন যুগের আগে আমরা খুব করতাম, তাই না? যাই হোক, অভি ওয়াশরুম থেকে বের হয়ে খেয়াল করে সে এমন একটা রুমে ঢুকেছে যে রুমে আগে কখনোই আসেনি। ডেকোরেশন দেখে বোঝা যায় এটা একটা মেয়ের রুম, এবং সারপ্রাইজিংলি মনে করে দেখেন এটা হচ্ছে সেই জায়গা যেখানে বসে মায়া শালিক অর্থাৎ সারা অভির সাথে কথা বলতো। তারপর অভি আরেকটু এগিয়ে গিয়ে দেখে টেবিলের উপর কয়েকটি হুমায়ুন আহমেদের বই। রূপা নামে একটা বই সে হাতে নিয়ে মেলতেই প্রথমে সেই দুইটা লাইন সে লেখা দেখে, ওই যে একবার বলেছিল ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, এক মুহূর্তই যথেষ্ট। অভির কাছে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছিল। টেবিলের উপর একটা মেয়ের ছবি দেখে সে ওই ছবিটা একটু কাছ থেকে দেখতে গিয়ে হাত থেকে ফেলে দেয়, আর ছবির ভেঙে যাওয়া কাচের টুকরায় তার হাত কেটে যায়। এই ছবি পড়ে যাওয়ার শব্দ শুনে আবার কাজের বুয়া দৌড়ে সেই রুমে চলে আসে। বুয়া এসে তো খুব রাগ করে যে হায় হায় আপনি করছেন কি, এই রুমে কেন আসছেন, বড় সাহেব শুনলে তো খুব রাগ করবে। সে নিজে সবকিছু গুছায় রাখছে, এখানে কিছু এলোমেলো হলে খবর আছে, আমি তো শুধু ঝাড়ু দিতে এখানে আসি। অভি বলে কার রুম এটা? বুয়া বলে কেন, আমাকে আপা সারামণির। অভি তো পুরাই থ। তারপর অভির হাত কেটে গেছে দেখে বুয়া আবার অভি অভি বলে একজন ছেলেকে ডাক দেয়। এই ছেলেটাকে চিনতে পেরেছেন? ওই যে মায়া শালিকে একটা ছোট্ট বাচ্চার সাথে খেলা করতো, ওই যে মশাকে রক্ত খাওয়াচ্ছিল, সেই ছেলেটি। এই বাড়ির মালিক গণেশের ছেলে, যার কথা সারাহ অভিকে ফোনে বলেছিল, তার নামও অভি। কিন্তু এইখানে দেখা যায় অভি এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার বাবার পর এই ছেলেই এখন মালির দায়িত্ব পালন করে। অভি তখন বুয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা সারা আপামনি কোথায়, সে কই? বুয়া বলে, ও মা আপনি জানেন না, সে তো 2 মাস আগে মারা গেছে। অভি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না যে কি বলে। যার সাথে গতকালকেও তার দেখা হওয়ার কথা, গতকালকেও দেখা করতে গিয়ে তার দেখা পায়নি, সে মারা গেল কেমনে? তার সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল, কোনো হিসাব মিলছিল না। অভির অবস্থা দেখে বুয়া জানায় সারা একজন ডাক্তার ছিল, এইখান থেকে যখন ঢাকায় যাচ্ছিল অ্যাক্সিডেন্টে সে মারা যায়। সে মরে যাওয়ার পর বড় সাহেব এত কষ্ট পাইছে যে সেইখান থেকে তার হার্টের সমস্যা। বুয়া তখন ওই দুর্ঘটনার একটা নিউজ পেপারের কাটিং এনে অভিকে দিয়ে বলে, এই যে দেখেন পেপারেও আসছিল। মানে কি একটা অবস্থা, অভি তো কিছুই বুঝতে পারছিল না। সে তখন ছাদে উঠে গিয়ে দেখে সারা ওই যে তাকে বলেছিল অলকানন্দ ফুলের কথা, তাদের বাসায় একটা অলকানন্দ ফুল গাছও আছে। আর তারপর তার চোখ পড়ে ছাদে থাকা ওই কবুতরের বাসার দিকে, দেখে সেখানে লেখা মায়া শালিক। ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না? সব জট ক্লিয়ার করছে, একটু ওয়েট। অভি ড্রয়িং রুমে বসে পায়চারি করছিল আর ভাবছিল তার সাথে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। আর তখনই আবার সারা তাকে কল দেয়। সারা তো কল দিয়ে খুব কান্না করে আর বলে, তুমি খুব পচা একটা মানুষ, তুমি আমার সাথে কেন দেখা করতে আসলে না? সে কান্না করতে থাকে। আর অভি বলে, আমি তো সারাদিন সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, কোনো সাগরিকা বুক হাউস বলে কিছুই নাই। একজনকে জিজ্ঞেস করলাম, সে বললে এখানে সাগরিকা বুক হাউস ছিল, কিন্তু সেটা ভেঙে অনেক আগে এখানে কফি শপ বানিয়েছে। সারা বলে, আমি তো গিয়েছিলাম, সারাদিন সেখানে দাঁড়িয়েছিলাম, শুক্রবার থাকায় সেখানে দোকানপাটগুলো বন্ধ ছিল, ফাঁকা রাস্তা, আমি সকাল থেকে তোমার জন্য একা একা দাঁড়িয়েছিলাম। অভি তখন জিজ্ঞেস করে, সারা আসলে কি তুমি রিয়েল? গতকাল তো শুক্রবার থাকার কথা না, গতকাল তো শনিবার ছিল। সারা বলে, না গতকাল তো শুক্রবার ছিল। তখন অভির মাথায় খেয়াল হয় আসলে সারা আর সে দুইটা আলাদা সময় বিলং করছে। ওই যে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হওয়ার কথা, হুমায়ুন আহমেদের সাথে দেখা করতে যাওয়ার কথা, এগুলো তো আসলে অভি যে সময় বসবাস করতো অর্থাৎ 2013 সাল, তখন ছিল না। কিন্তু সারা এগুলো বলেছিল কারণ সারা তার সময়ের না, সারা তারও আগের সময়ের। অভি তখন ড্রয়িং রুম থেকে সারার পিকচার হাতে নিয়ে ওই ছবির দিকে তাকিয়ে সারাকে ফোনে জিজ্ঞেস করে, সারা আমার সাথে দেখা করতে যাওয়ার আগে তুমি কোনো ছবি তুলছিলা? তোমার কি নীল শাড়ি, হাতে চুড়ি, তোমার সোফার রং নীল এরকম ছিল? সারা বলে, হ্যাঁ তাই তো। তুমি কিভাবে জানলা? তুমি কি আমার বাবার সাথে দেখা করতে আসছিলে নাকি? এগুলোই তো পড়েছিলাম। অভি তখন সারাকে বলে, সারা তোমার আমার দেখা হওয়া কখনোই সম্ভব না। সারা তো আরও কান্না করে আর বলে, কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার সাথে দেখা না হলে হবে কেন? কেন পারবো না? তখন অভি জিজ্ঞেস করে, সারা তোমার বাসার ক্যালেন্ডার আজকে কত তারিখ দেখো তো। সারা বলে, আজ তো মার্চের 13 তারিখ 2010 সাল, আর অভি তো ছিল 2013 সালে। অর্থাৎ তাদের দুজনের মাঝে প্রায় 3 বছর সামথিং গ্যাপ। তখনই তাদের ফোনে আবার সমস্যা দেখা দিতে থাকে। অভি তখন বুঝতে পারে তার আর সারার মাঝে কানেকশন তৈরি করেছে এই ল্যান্ডফোনটি। এই ল্যান্ডফোন ছাড়া তাদের দুজনের মধ্যে কানেকশন হওয়া সম্ভব না। তাই ফোনটা কেটে যাওয়ার আগেই অভি সারাকে বলে, সারা শোনো,
আমি 2010 সালে ঢাকা ইউনিভার্সিটির স্যার সলিমুল্লাহ হলের 216 নম্বর রুমে থাকতাম। আর আমি যা বলছি তুমি খেয়াল করে শোনো, তুমি 8 জানুয়ারি 2013 সালে ঢাকায় যাবে না। কিন্তু সারা এই কথাগুলো কোনো রকম শুনতে পারার পরই ফোনটা কেটে যায়। যারা টেলিপোর্টেশন বা টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা রাখেন তারা হয়তো বুঝতে পারছেন, দুইজন মানুষ দুইটা সময় বিলং করে। মানে ধরেন আপনি এই যে এখন 2023 সালে বসবাস করেন, ধরুন আপনাকে একজন কেউ ফোন দিচ্ছে 2026 সাল থেকে, তার সাথে আপনার কথা হচ্ছে এবং 2026 সালে আপনি কোথায় আছেন বা তার সাথে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী সে আপনাকে ট্রিট করছে। কিন্তু আপনি তো পড়েছেন 2023 সালে, ব্যাপারটা একটু ঝামেলার হয়ে গেল না? এখনো পর্যন্ত মায়া শালিক গল্পে এই ব্যাপারটাকে দেখানো হচ্ছে বা এই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। মূল রহস্য কি আমি সম্পূর্ণ ঘটনাটা শেষ করে আপনাদেরকে বলছি, ওয়েট। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অভি যখন সাগরিকা কফি হাউসের সামনে অপেক্ষা করছিল, সারাও সাগরিকা বুক হাউসের সামনে অপেক্ষা করছিল। কিন্তু অভি অপেক্ষা করছিল 2013 সালে আর সারা অপেক্ষা করছিল 2010 সালে, তাই তাদের দেখা হয়নি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর এই 2010 সালের একজন এবং 2013 সালের একজনের মধ্যে কানেকশন হয়েছে শুধুমাত্র ওভার ফোন। এই যে আমরা এতক্ষণ অভির গল্প বলছিলাম, এর মানে হচ্ছে আমরা 2013-তে ছিলাম। এইবার চলুন একটু সারার গল্পে ফিরে যাই 2010 সালে। 2010 সালের 18 মার্চ ওই যে অভির সাথে ফোনে কথা বলতে বলতে ফোন কেটে গেল, এরপর থেকে সারার খুব মন খারাপ ছিল। সারাদিন সারা রাত সে একা একা কাঁদত। রাতে তার বাবা খেতে ডাকলে যাওয়ার সময় হঠাৎ করে সারার মনে পড়ে অভি তাকে বলেছিল রুম নাম্বার 216, স্যার সলিমুল্লাহ হল, ঢাকা ইউনিভার্সিটি, এখানে অভি থাকে। সে চিন্তা করে, আচ্ছা তাহলে আমি এই ঠিকানায় গিয়ে দেখি। খেতে বসে সারা তার বাবাকে বলে, বাবা আমি ঢাকায় যাবো কালকে, ভালো লাগতেছে না, মামার বাসায় ঘুরে আসি। তার বাবা বলে, না, পরীক্ষা শেষ না করে যাওয়া যাবে না, পরীক্ষা শেষ হোক তারপর আমি ধরে রেখে আসবো না। সে রাগ করে খাবার না খেয়ে উঠে চলে যায়। আর তার পরদিন খুব ভোরে একা একা বাড়ি থেকে পালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নীল শাড়ি পরে সোজা চলে যায় স্যার সলিমুল্লাহ হলের সামনে। গিয়ে 2-3 জনকে জিজ্ঞেস করে, আসছে আপনারা কি অভিকে চেনেন? বলে, না চিনি না। ঢাকা ইউনিভার্সিটির মতো এত বড় একটা জায়গা, সেখানে একজনের নাম দিয়ে কি আর একজনকে চেনা সম্ভব? অভির নাম শুনে অভির একজন বন্ধু তাকে জিজ্ঞেস করে, আপনি অভিকে খুঁজছেন? আমি ওর বন্ধু, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। তারপর অভির বন্ধু সারাকে নিয়ে যায় অভির কাছে। সারা তো ভীষণ এক্সাইটেড ছিল, কারণ সে তার স্বপ্নের মানুষকে পেতে যাচ্ছে। সে অভির বন্ধুর আগে আগেই দৌড়াতে থাকে। অভি তখন কার্জন হলের সামনে তার গার্লফ্রেন্ড তার বন্ধুদের নিয়ে গিটার বাজাচ্ছিল, গান করছিল। সারা তার পাশে গিয়ে বলে, অভি? অভি বলে, হ্যাঁ কে? আমি অভি নামে একজনকে খুঁজছি। সে সলিমুল্লাহ হলের 216 নম্বর রুমে থাকে, বাম হাতে একটা কাটা দাগ আছে। অভি বলে, দেখেন সব তো ঠিক আছে, ঠিকানা যা বলতেছেন, নাম যা বলতেছেন সবই ঠিক আছে, আমি অভি, কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমার বাম হাতে তো কোনো কাটা দাগ নেই। তখন সারা বলে, কই দেখি। সে অভির হাত খুব ভালো করে চেক করে দেখে যে না, আসলেই কোনো কাটা দাগ নাই। অভির গার্লফ্রেন্ড তো তার সামনেই বসেছিল। কোন এক মেয়ে এসে তাকে এভাবে খুঁজতেছে, গায়ে হাত দিচ্ছে, এগুলো দেখে সে আর সহ্য করতে পারে না, সে উঠে চলে যায়। অভি তার পিছে পিছে যায় আর বলে, আরে তুমি রাগ করতেছো কেন? তুমি দেখছো না আমি তোকে চিনি না। কোনকের কে এসে কি বললো না বললো আর তুমি রাগ করে চলে যাচ্ছ? তার গার্লফ্রেন্ড কোনো কথা শুনতেই নারাজ, সে তার মতো হাঁটতে থাকে। আর সারা তো তখন বসে কান্না করতে থাকে, কারণ এত দূর থেকে সে যাকে খুঁজতে এসেছে সে তাকে চিনতে পারছে না। সারার গল্পে সে যে অভিকে খুঁজতে এসেছে সেই অভি, কিন্তু অভি যে সারাকে চেনে সে তো 2013 সালের কথা। 2010 সালে তো আর এমন কোনো সারাকে সে চেনে না। স্বাভাবিক। সারা ভার্সিটিতে একা একা বসেই কাঁদতে থাকে। সারাকে দেখে অভি তার পাশে আসে, এসে জিজ্ঞেস করে, দেখেন এই যুগে মানুষকে বিশ্বাস করবেন না, কোনকের কোন ছেলে আপনাকে কি না কি বলছে আর আপনি সেই ঢাকায় চলে আসছেন এত দূর থেকে। নাম অভি বলছে, দেখতে কেমন? ওই যে মনে আছে সারাকে অভি ফোনে বলেছিল আমি দেখতে খানিকটা শাহরুখ খানের মতো, সে ওইটাই অভিকে বলে। আর অভি সেটা শুনে খুব হাসাহাসি করে। আসলে অভি ভাবছিল কোনো একজন ছেলে হয়তো তার সঙ্গে ফোনে প্রেম করে তাকে পটাইছে, ধান্দাবাজি করছে, আর এই মেয়ে তাকে বিশ্বাস করে এখানে চলে আসছে। অভিকে হাসতে দেখে সারা খুব কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে চলে যেতে থাকলে অভি তাকে সহযোগিতার হাত বাড়ায়। সে অভি নামে আরও একজনকে দেখিয়ে বলে, দেখুন তো। এই নেশাখোর অভিকে দেখে সারা সেখান থেকেও কাঁদতে কাঁদতে ফিরে আসে আর বলে, ও আমার অভি না, ও আমার অভি হতে পারে না। মেয়েটির বাচ্চামো আর একাকিত্ব দেখে অভির খুব খারাপ লাগে। সারা বাসায় যেতে চাইলে অভি বলে, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। তারপর অভি আর সারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ একটা রিক্সা এসে তাকে মেরে দেয়, আর তখন রাস্তার পাশে পড়ে গিয়ে অভির বাম হাতে কেটে যায়। ওই যে মনে আছে অভির বাম হাতে কাটা দাগ ছিল, এই মাত্র পড়ে যাওয়ার পর তার বাম হাতে এই যে কেটে গেল, এই দাগটার কথাই 2013 সালে সে বলেছিল। সারাকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিতে গিয়ে অভি বলে, চা খাবেন? আমার 1 কাপ চা খেতে হবে। তারপর দোকানদারকে অর্ডার দে, মামা চিনি ছাড়া 1 কাপ চা দিয়েন তো। তখন সারারও সন্দেহ হতে থাকে। ওই যে মনে আছে ফোনে অভি সারাকে বলেছিল যে আমি চা খাই চিনি ছাড়া। সারা তখন অভির দিকে আরেকটু ভালো করে তাকিয়ে থাকে এবং তার আবারও কান্না পায়। তারপর সারাকে গাড়িতে উঠিয়ে দিয়ে অভি জানালা থেকে তাকে খাবার দিয়ে বলে, শোনেন আর কখনো বাসা থেকে পালাবেন না, কেমন? মিষ্টি মেয়েরা বাসা থেকে পালায় না। যে আপনাকে এমন কষ্ট দিল সে যদি জানতো যে আপনি কত মিষ্টি একটা মেয়ে, কত ভালো একটা মেয়ে, সে কখনোই এমন করতো না। সারার তো বুকটা ফেটে যাচ্ছিল যে সে অভিকে দেখছে, তার অভি, আবার অভি না, তার উপর আবার এত কেয়ারিং।
মানে একেবারে কাটার উপরে নুনের সেটা যাকে বলে আর কি, তাই না? তারপর বাসটা ছেড়ে দেওয়ার পর অভির খুব মন খারাপ হয়। তার যেন মনে হতে থাকে সারাকে সে 1000 বছর ধরে চেনে। আর এদিকে সারার তো খুব খারাপ লাগছিল যে সে তার প্রিয় মানুষকে, সে তার অভিকে হাতে পেয়েও যেন হারালো। বাড়িতে পৌঁছে সারা যেন অভিকে কল দেয়, এই জন্য অভি তাকে একটা ফোন নাম্বার দেয়। কিন্তু বাস ছেড়ে দেওয়ার পর সারার এত বেশি মন খারাপ হয়ে যায়, তার হাত থেকে ওই মোবাইল নম্বর লিখে দেওয়া কাগজটি উড়ে যায়। সে কাঁদতে কাঁদতে তার নিজের বাড়ি ফিরে আসে। এরপর 2013 সালের অভিকে দেখা যায় সে ওই যে পেইং গেস্ট হিসেবে বাড়িতে থাকতো। তার নোভেল লেখা শেষ, সে ওই বাড়ি ছেড়ে চলে যায়। আবার ফিরে আসি 2010-এ। সারা যখন মেডিকেলে ভর্তি হয় তখন সে আবারও অভির খোঁজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, কিন্তু এসে জানতে পারে অভির আর্মিতে জব হয়ে গেছে। তার মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, সকল ধরনের কন্ট্যাক্ট নাম্বারই অফ, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, এমনকি কনভোকেশনেও সে আসেনি। সারা অভিকে একেবারেই হারিয়ে ফেলল। এইবার আসুন 2010-13 বাদ দিয়ে 2016 সালের গল্পে আসি, মানে আরো 3 বছর পর। অভি প্রতি বছরের মতো সারার মৃত্যুবার্ষিকীতে তাদের বাসায় আসে, আর প্রত্যেকবারের মতো এসে সারাকে খুঁজলে সারার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তাকে খুব অপমান করে তাড়িয়ে দেয় যে আপনি আবারও আসছেন, প্রতি বছর আপনি কেন আমাদেরকে বিরক্ত করতে আসেন? সারার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সারা আমার সাথে ঢাকায় যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে সারা আমার সামনেই মারা গেছে, কতবার করে আপনাকে এক গল্প বলবো, তারপরে আপনি কেন বারবার আসেন? অভি বলে ভবিষ্যৎ পাল্টেছে কিনা সেটা দেখতে আসি। সারা কি আসলেই মারা গেছে? লোকটি বলে আপনি জানেন আপনি পাগল, আপনার চিকিৎসা দরকার, প্লিজ এখান থেকে আসুন। তারপর তার মুখের সামনেই দরজা বন্ধ করে দেয়। সেখান থেকে ফিরে এসে অভি একজন লেখক বা প্রকাশকের সাথে কথা বলে। এই লোকটাকে বলে দেখেন এটা সম্পূর্ণ একটা ফলস মেমোরি, এমন হয়তো কিছুই হয়নি, আপনি ঘুরে ফিরে সেই 2010-এ ফিরে যাচ্ছেন। কিন্তু অভি কোনোভাবে বিশ্বাসই করতে চায় না, আর সে বলে না স্যার, এটা কোনোভাবেই হতে পারে না, পুরো একদিনের একটা মেমোরি আমার মাথার মধ্যে যোগ হলো, কিভাবে সম্ভব? সারা যদি বেঁচে না থাকে তাহলে তো আমার মাথার মধ্যে এটা আসার কথা না। লোকটা থেকে আরো বলে দেখেন আপনার গল্প শুনে মনে হচ্ছে যেন সায়েন্স ফিকশন বাস্তবে রূপ নিছে। টাইম ট্রাভেল, ইন্টারকানেকশন, এসব ব্যাপার শুধুমাত্র সায়েন্স ফিকশনেই পাওয়া যায়, বাস্তবের কোনো অস্তিত্বই নাই। লোকটি অভিকে বলে দেখেন আপনি বাস্তবতাকে অ্যাকসেপ্ট করতে শেখেন, আর আপনার এই যে অবস্থা আপনার একজন মনোবিজ্ঞানী দেখানো দরকার, আপনি বাস্তবতাকে ভুলে যাচ্ছেন। যে সারা অলরেডি মারা গেছে তাকে কিভাবে আপনি টাইম ট্রাভেল করে বাঁচাবেন? বাস্তবতা বুঝতে শেখেন। অভি বলে আচ্ছা আপনি যদি আমার বিষয়টাকে ব্যাখ্যা করতে নাই পারবেন, আমাকে যদি বুঝতে নাই পারবেন, তাহলে আমার মেইলের উত্তর দিয়ে আমাকে সময় দিলেন কেন? লোকটি বলে আপনি কতগুলো মেইল পাঠাইছেন আমাকে জানেন? 100-র উপরে। জাস্ট আউট অফ কিউরিওসিটি আপনাকে ডাকছিলাম, কিন্তু এখন তো আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। অভি বেশ অপমানিত হয় এবং বলে সরি স্যার, আপনার অনেক সময় নষ্ট করলাম। তারপর সে ফিরে যাচ্ছিল। পেছন থেকে তখন ওই লোকটা তাকে ডেকে বলে দেখেন অভি, 2012 সাল হচ্ছে লিপ ইয়ার, আর সারা আর আপনার মাঝে সময়ের দূরত্ব হচ্ছে 3 বছর 5 দিন। 2012 সাল যদি লিপ ইয়ার হয় তার মানে আপনাদের মাঝে সময়ের গ্যাপ হওয়ার কথা 3 বছর 4 দিন। তাইলে দেখেন আজকে যদি 12 জানুয়ারি 2016 হয় তাহলে সারার ক্যালেন্ডারে আজকে হবে 7 জানুয়ারি 2013, আর সারা মারা গিয়েছিল 8 জানুয়ারি 2013। তার মানে আপনার কাছে 24 ঘন্টা সময় আছে। আজকে যদি সারা কোনোভাবে গাড়িতে না ওঠে বা কোনোভাবে যদি সে গাড়ি থেকে নেমে পড়ে, অ্যাক্সিডেন্টটা যদি সে থামাতে পারে, তাহলে সারা বেঁচে যেত আর আপনার সাথে দেখা হতো। এই লোকটা তাকে আরও জানায় সারা যদি ক্যালেন্ডার অনুযায়ী বাসে না ওঠে তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে না, আর যদি অ্যাক্সিডেন্ট না করে সে যদি মারা না যায় তাহলে কিন্তু আপনার আর আমার সাথে আজকে এই বিষয়ে কথা হওয়ার কথা না। তাইলে সারা যদি বেঁচে থাকে তার মানে আপনি আর আমি এই যে কথা বলতেছি এই সময়টা আসলে এক্সিস্টই করে না। এরপর অভির সম্পূর্ণ ঘটনাটা আবার রিওয়াইন্ড হয় এবং 2016 সাল থেকে আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয় 2013 সালে। তারপর একই ঘটনা দেখানো হয়, অভি বাস থেকে নামে ওই যে মোর্শেদপুরে সারাদের ওই বাসাতে টুলেট নেওয়ার জন্য, আর এদিকে সারার এনগেজমেন্ট হয়ে গেছে, সে তার ফিয়ন্সের সঙ্গে ঢাকায় যাওয়ার জন্য রেডি হয়। ঠিকানা অনুযায়ী খুঁজতে খুঁজতে অভি চলে আসে সারাদের বাসায়, আর হবু বর বা ফিয়ন্সে তাকে নিয়ে ঢাকায় যাচ্ছিল। বাসের মধ্যে তখন একটা গান বাজছিল এবং সারার মনে হয় এই গানটা সে আগেও কোথায় যেন শুনছে। তারপর তার মনে পড়ে যায় অভির সাথে যখন সে একদিন ফোনে কথা বলছিল, ওই যে পেছনে একটা গান বাজার কথা বলছিল যে আপনি কি গান শোনেন, এই গানটা সেই গানটাই। তার ফিয়ন্সেকে জিজ্ঞেস করলে বলে এই গানটা তো গত সপ্তাহে রিলিজ হয়েছে, ব্যাপক ফেমাস। তখন সারার আগের ওই বিষয়গুলো আবার রিওয়াইন্ড হতে থাকে। অভির হল নাম্বার, অভির রুম নাম্বার, অভির 2013 সালে এক্সিস্ট করার কথা, এবং অবশেষে অভি যে তাকে নিষেধ করেছিল সে যেন কোনোভাবেই 8 তারিখে বাসে না চড়ে ঢাকায় না যায়। তারপর বাস থামিয়ে সারা ওই দিন বাসায় ফিরে আসে আর সে তার হাজব্যান্ডের সাথে বিয়েটা ক্যান্সেল করে দেয়। দ্যাট মিনস সারা ওই দিন মারা যায় না। এবং সে বাসায় ফিরে আসার পর ওই যে একটু আগে আবার দেখালো 2013 সালের 12 জানুয়ারি যখন অভি তাদের বাসায় এসেছিল, এবার সারাই তার দরজা খুলে দেয়। সারা তার 2010 সালের টাইমলাইন এবং অভির 2013 সালের টাইমলাইনের ব্রিজ বা মিল করে ফেলে। অভি সারাকে দেখে বলে আচ্ছা আমি মনে হচ্ছে আপনাকে চিনি, আপনার নাম সারা তাই না? আর এই বাড়িটা দেখেও মনে হচ্ছে আমি যেন এখানে আগে একবার এসেছি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? সারা বলে হ্যাঁ, আপনি অভি, শহীদুল্লাহ হল 216 নম্বর রুমে থাকেন, আপনি এখানে আগেও এসেছেন। অভি বলে মানে
কিভাবে চিনলেন? সারা বলে, হ্যাঁ আপনি অভি, রুম নাম্বার 216, আর আপনি আগেও এখানে এসেছিলেন নকশা খুঁজতে। অভি বলে মানে? সারা বলে মানে কিছু না, ভেতরে আসুন। আর এখানেই শেষ হয় মায়া শালিক ওয়েব ফিল্মের গল্প। দর্শক, কোনো প্যাচ নাই, বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক। আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবেন। দেখুন, অভি যতবারই সারার কথা চিন্তা করেছে, এটা সম্পূর্ণই ছিল তার কল্পনা। প্রথম দৃশ্যে মনে আছে, অভি এসে বাড়িওয়ালাকে বলেছিল যে তার একটা সাইকোলজিক্যাল চিকিৎসা চলছে, আর সে ওই যে একটা আর্মিতে জব করতো, তার পায়ে এবং হাতে আঘাত করে এখন অলস বসে আছে, এজন্য মূলত তার সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছিল। তার উপর আপনারা জেনে থাকবেন, যারা একটু লেখালেখি করে বা যারা একটু নোভেল উপন্যাস এগুলো লেখে, তারা প্রচন্ড লেভেলের ভাবুক হয়, প্রচন্ড লেভেলের কল্পনা শক্তি নিয়ে জন্মায়। অভিও আসলে তার নোভেল বা উপন্যাস লেখার জন্য একটা গল্প কল্পনা করে নিয়েছিল, আর সেই গল্পের কল্পিত নায়িকা হচ্ছে মায়া শালিক বা সারা। কিন্তু সমস্যা হয়ে যায় তখন, যখন এই মায়া শালিক বা সারার আইডিয়াটা বা কল্পনাটা অভিকে প্রচন্ড রকম জেকে ধরে। তার উপন্যাসের গল্প তার কাছে এত বেশি রিয়েলিস্টিক হয়ে ধরা দিতে থাকে যে সে মনে করে এটা আসলে বাস্তবে এক্সিস্ট করে, আর এজন্যই সে তার ওই বইয়ের প্রকাশকের সাথে এই ব্যাপারে কথা বলছিল। আর প্রকাশক যখন ওই যে তার ভুলটা ধরিয়ে দিল, আপনি যে 2টা টাইম ফ্রেমের কথা বলতেছেন, ওই টাইম ফ্রেম যদি আসলে বাস্তব হতো, তাহলে আপনার সাথে আমার এখন দেখাই হতো না। তার মানে কি দাঁড়ালো? লেখার সময় সে এত ভেবেচিন্তে লেখেনি, এই জন্য তার ওই লেখনী অনুযায়ী অভি এবং সারার মধ্যে 3 বছর 5 দিনের ডিস্টেন্স ছিল। আর এজন্যই দেখেন শেষ সিনে দেখানো হয়, এই ভুলটা যখন প্রকাশক অভিকে ধরিয়ে দিল, সে তার কল্পনাকে অন্যভাবে ভাবা শুরু করলো। প্রথমবার যেভাবে ভেবেছিল সেভাবে তো তার উপন্যাস লিখছে মায়া শালিক, আর তার ভুল ধরিয়ে দেওয়ার পর সে তার চিন্তাকে নতুন করে নতুনভাবে ভাবা শুরু করলো, এবং এবারের গল্পে সে সারাকে বাঁচিয়ে রেখেছে। এটি হচ্ছে মায়া শালিকের মূল টুইস্ট। দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখি ভিডিও দেখার পরে কারা কারা বুঝছেন, একটু হাত তুলেন তো। যারা হাত তুলবেন না বা কমেন্ট করবেন না, আমি বুঝবো যে আপনি তাহলে বুঝেন নাই বা আমি আপনাকে বোঝাতে পারি নাই। সো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।